আমরা আমাদের মূল কথায় চলে যাই। যেহেতু আমরা একটা লক্ষ্যকে সামনে নিয়ে শিক্ষক হওয়ার সেই লুপ্ত বা লুকায়িত স্বপ্নটাকে বাস্তবায়ন করতে ক্লাস করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে আগামী 2-3 মাস আমাদের এই টার্গেটের আলোকেই স্টাডি করতে হবে। স্বপ্নটা সম্পর্কে আমাদের আগে জানা জরুরি, আমার গন্তব্য জানা জরুরি, দেন আমি গন্তব্যতে কিভাবে পৌঁছাবো সেই বিষয়টা সম্পর্কে জানবো। ওদেরকে কথা বলতে নিষেধ করো। প্রথমে বলে রাখি যে আজকের সহকারী মৌলভী মানি পরবর্তী দিনের অধ্যক্ষ, এটা যোগ্যতার ভিত্তিতে হবে। কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। যে আপনি সহকারী মৌলভী পদ থেকে সহ সুপার হবেন, সহ সুপার থেকে সুপার হবেন, সুপার হওয়ার পরে একটা সময় গিয়ে আপনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হতে পারবেন। আসলে মানুষের স্বপ্ন থাকা জরুরি। আমার আব্বা তার কর্মজীবনের সমাপ্তির 8 মাস আগে একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে ভাইবা দিয়েছিলেন। তো যারা ভাইবা দিয়েছিলেন তাদের মধ্যে আব্বা ফার্স্ট হয়েছিল। ওখানে জিজ্ঞেস করলো যে আপনি থাকবেন কিনা, তো বলছে আমি আছি আর 8 মাস, আমার 8 মাস পরে রিটায়ার্ডে চলে যাব। এখন ওনাদের চিন্তা ভাবনা অন্যরকম। তিনি চিন্তা করেন ওনার উনি যেখানে সিলেক্টেড হয়েছেন, তো বাসা থেকে ওই জায়গার দূরত্ব হচ্ছে কম বেশি 80 থেকে 85 কিলোমিটার দূর। যাওয়া আসা এই সব কিছু করাটা তার জন্য একটু চ্যালেঞ্জিং বিষয়। ক্ষেত খামার করে, তারপরে বাড়িতেই থেকে অভ্যস্ত, সারাটা জীবন বাড়িতে কাটালেন, তিনি আর রিস্ক নিলেন না। অথচ তিনি যদি ওইখানে রিস্ক নিয়ে যাইতেন, সারাটা জীবন তার কাছে মনে হতো যে আমি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হয়ে গেছি। তো বললেন আমি আর 8 মাস আছি, কি করি, ঠিক আছে আমি থাকবো না। তারপরে দ্বিতীয় যিনি হয়েছিলেন ওনাকে রেখে দেওয়া হয়েছে। আমার আব্বা ওনার দৃষ্টিকোণ যা ছিল উনি সেই রকমই করেছেন, কিন্তু বাস্তবতা বা আপনাদের জীবনটা তো ভিন্ন। আপনি যদি স্বপ্ন দেখেন বা আপনি যদি এই লক্ষ্যে অগ্রসর হতে চান, আজকের সহকারী মৌলভী একটা সময় আপনি অধ্যক্ষ হবেন, সম্মান অনেক কিছু। একজন আলেম, আপনার একটা পরিচয় সহকারী মৌলভী, একজন গভর্নমেন্টের এমপ্লয়ি, আপনি সমাজে আপনার মানে সোশ্যাল ভ্যালুটাই ভিন্ন হয়ে যায়। পাশাপাশি মসজিদ মাদ্রাসা আছে, 2-1টা প্রাইভেট বেস আছে, সংসার নিয়ে মোটামুটি চলে যায়। এই জন্য এটা আমাদের জানা জরুরি কেন আমি হব। এটা প্রিলির পরে লিখিত দ্বিতীয় একটা স্টেপ। এরপরে এটা আমাদের আশার আলো যোগায়। ওভারঅল সব মিলিয়ে নারী কোটা, কারি টারি সহ সব মিলিয়ে এখানে 8,000-এর বেশি খালি পড়ে আছে। লিখিত ক্ষেত্রে আপনাকে বলি, এটা আমাদের এই জন্য আশা যোগায় যে আমি যদি একটু পরিশ্রম করি এই 8,000-এর একজন আমি হতে পারবো, 8,000-এর একজন আমি হতে পারবো 19তমতে গিয়ে। নারী কোটা বেশি, এটা নারীদের জন্য একটা মানে আনন্দের সংবাদ যে একটু যদি পরিশ্রম করে, একটু যদি নিজেদের স্বপ্নটা বাস্তবায়ন করতে চায়, বাড়িতে থেকে স্বামীর সংসার করার পাশাপাশি যদি একটু কাছাকাছি কোনো দাখিল মাদ্রাসায়, আলিম মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসায়, কামিল মাদ্রাসায় চাকরি করতে চায়, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে ম্যাডাম হওয়ার স্বপ্ন বুকে লালন করে, তাহলে তাদের জন্য এটা একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়। তৃতীয়ত আমরা আরেকটা জিনিস আমাদের আশা যোগায়, যেটার সিলেবাসটা খুব একটা বড় নয়, সংক্ষেপ একটা সিলেবাস আছে, এই জন্য আমরা এটার প্রস্তুতি নিব। আমার কথা কি বুঝতে পারতেছেন? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। সংক্ষিপ্ত সিলেবাস কেন বললাম আমরা পরবর্তীতে আসতেছি। এরপরে আমরা গোছানো একটা প্রস্তুতি যদি নিতে পারি, গোছানো প্রস্তুতি নেওয়ার মাধ্যমেই আমরা অল্প সময়ে অনেক দূর পাড়ি দিতে পারবো।
অনেক দূর পাড়ি দিতে পারবো। আমরা সময় ধরলাম 3 মাস। 3 মাস যদি আপনি প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেন, টোটাল 90 ঘন্টা, 3 30 90 দিন, 3 9 27, টোটাল যদি আপনি 270 ঘন্টা ব্যয় করেন, তাহলে লিখিততে আপনার 70 80 নাম্বার উঠানোটা সহজ হয়ে যাবে। লিখিত পরীক্ষায় যত বেশি নাম্বার পাবেন, আপনার চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধাটা তত বেশি পাবেন। লিখিত পরীক্ষায় যত কম নাম্বার পাবেন, আপনার ব্যক্তিগত সুযোগ সুবিধা তত কম পাবেন। মনে করেন আপনি লিখিত পরীক্ষায় 80 নাম্বার পেয়েছেন, এবার আপনি চাইলে আপনার নিকটস্থ কোনো প্রতিষ্ঠানে একটা পদ খালি আছে, 5 জন আবেদন করছে, ওখানে তার মধ্যে আপনার নাম্বার বেশি, এখানে আপনার চাকরি হবেই হবে। 75-এর উপর আপনার নাম্বার মানে আপনি যেখানে চান সেখানেই চাকরি হবে। বাপের বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, যে আপনার যে প্রেমিকা আপনাকে ইগনোর করেছে, যে টাকা দিয়েছে, আপনি বেকা হয়ে গেছেন, অসুবিধা নাই, একটু প্রস্তুতি নেন, আপনি প্রেমিকার বাড়ির পাশেই চাকরিতে যোগদান করতে পারবেন। আপনার বেকারত্বের কারণে বা আপনি সরকারি চাকরি করতে পারেন না, এই জন্য বিয়া ভেঙে গেছে, আপনি প্রস্তুতি নেন 2-3 মাস। যেই মেয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু চাকরি নাই দেখে বিয়ে ভেঙে গেছে, ওর বাড়ির পাশে চাকরি করতে পারবেন, প্রতিদিন ওকে দেখাবেন। কথা প্রসঙ্গে কথা মনে চলে আসলো যে এক বস তার এমপ্লয়িকে চাকরি থেকে গেট আউট করে দিয়েছে। এখন প্রতি রাতে সে কি করে, ওই বসের বাড়ির সামনে গিয়ে পায়খানা করে আসে। তো এই কারণে বস খুব বিরক্ত। তো কয়েকদিন এইটা রিপিট হওয়ার পর একদিন বস তাকে বললেন, এই বেটা, তুই প্রতিদিন কি শুরু করছো যে আমার বাড়ির সামনে তুই পায়খানা করে আসতেছ? আমি আপনাকে এটা দেখানোর জন্য করতেছি যে আমি না খাই নাই, যে আমি যে আপনি চাকরি থেকে বের করে দিয়েছেন দেখে যে আমি না খেয়ে মরে যাবো, এটা আমি করি নাই। আপনাকে অন্তত বুঝাইতেছি যে আমি না খায়া নাই, আমি মোটামুটি খায়াই চলতেছি, যে আমার যে ওই যে দলাটা দেখে আপনি বুঝতে পারবেন। তো সেই রকম আপনি আপনার যে একটু গোছালো প্রস্তুতি নেন, আপনি আপনার ওই মহিলার ওই যে বিয়ে হয় নাই, চাকরি হয় নাই, বেকার, এই নানান সমস্যার কারণে বিয়ে ভেঙে গেছে, ওর বাড়ির পাশে চাকরি করতে পারবেন। তারপরে আমরা আসি 270 ঘন্টার চ্যালেঞ্জ। কত ঘন্টা? 270 ঘন্টার চ্যালেঞ্জ নিব। 270 ঘন্টা ইনভেস্ট করলে এর বিপরীতে আমরা মিনিমাম 80 নম্বরের উপর তুলতে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি যে আমরা কি করতে পারি। আমরা জানি লিখিত পরীক্ষায় মোটামুটি কত নাম্বারের পরীক্ষা হয় বলেন? 100 নাম্বারের। কোরআন মাজিদে 15 নাম্বার। এখানে আমাদের কি কি থাকে? অনুবাদ থাকবে, সংশ্লিষ্ট 2টা প্রশ্ন থাকবে, তারপরে তাহকিক থাকবে, টোটাল 15 নাম্বার। হাদিসের ক্ষেত্রেও একই সিস্টেম। অনুবাদের পর আমাদের কি আছে? অনুবাদের পর আমাদের সংশ্লিষ্ট 2টা প্রশ্ন আছে, যে অনুবাদে 5, সংশ্লিষ্ট 2টা প্রশ্নে 6, তাহকিকে 4, এই টোটাল 15 নাম্বার। ফিকার ক্ষেত্রে 2টা প্রশ্ন 10 নাম্বার। আরবি প্রথম পত্র 30, দ্বিতীয় পত্র 30। তো প্রথম পত্রের মধ্যে আমাদের গদ্য আছে, পদ্য আছে, ওইগুলো আমরা একটু দেখব। আমরা একটু সাজেশনের আলোকে স্টাডি করব। আমাদের ব্যক্তিগত যে সাজেশন, যেটার উপর দাঁড়িয়ে আমরা 270 ঘন্টা ইনভেস্ট করব। কেন করব? নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। ওকে, তো আমরা আমাদের সিলেবাসের আলোকে আমরা একটু স্টাডি করব ইনশাআল্লাহ। আমরা একটু গোছালো যদি প্রস্তুতি নেই, আর আপনি যদি আমাকে একটু সময় দেন, আমাকে বলতে আপনি নিজেকেই যদি সময় দেন, বিষয়টা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু দেখি। আমরা জানি কোরআন মাজিদে 4টা সূরা। কোরআন মাজিদে কয়টি সূরা? কোরআনে আমরা জানি 4টা সূরা। এর মধ্যে একটা হইছে সূরা বাকারা। সূরা বাকারা। 2 নম্বরে সূরা আল ইমরান। সূরা আল ইমরান। 3 নম্বরে সূরা নিসা। 4 নম্বরে সূরা আনফাল।
আনফাল। এই যে 60টা সূরা থেকে আমাদের মাত্র একটি প্রশ্ন আসবে, মানে যে কোনো একটা সূরা থেকে 2-3 আয়াত আসবে, একটা সূরা থেকে 2-3 আয়াত আসবে। তা আমরা যদি এখান থেকে এই মনে করেন সূরা আনফাল আমরা পড়লামই না, এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম, মানে আমাদের লিখিত পরীক্ষায় আমরা এটা ধরবো না, আমরা শুধু এই 3টাকে ফোকাস করব, এই 3টাকে কি করব, ফোকাস করব, তাহলে আমাদের এখানে একটা কমে যায়। এখন আমরা জানি সূরা বাকারায় কত আয়াত আছে, হ্যাঁ অনেকগুলো আয়াত আছে, আমরা এত আয়াত কেন পড়বো, আমাদের তো দরকার নাই, আমরা কোন ইচ্ছা ফাড়ি দিব, গন্তব্য আমাদের স্থির, গন্তব্য নির্দিষ্ট, ফাড়ি দিব কোন ইচ্ছা, হাইওয়ে ঘুরবো না, এত মোড় দেখার সময় নাই, বিলি দিয়া দৌড় দিয়া এক কোনা কাচ্চা ক্ষেতের মাঝখান দিয়া দৌড়, গন্তব্য যেখানে যাওয়ার দরকার ওখানেই পৌঁছাবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এলোমেলো পড়া, হাবিজাবি পড়া, অতিরিক্ত পড়া আমাদের দরকার নাই। আমরা অল্প কাজে বিশ্বাসী, আমাদের এত সময়ও নাই, আমাদের চাকরি আছে, অনেকের বউ আছে, 2-4টা বেবি আছে, তারপরে সংসার আছে, 2 জায়গায় চাকরিও করে, মসজিদের চাকরি, বউয়ের চাকরি, পোলাপাইনের চাকরি, তারপরে আপনার এমনি এমনি অনেক চাকরি, যে পুরুষ মানুষ 2 জায়গায় ডিউটি দেওয়া লাগে, মসজিদে ডিউটি দেওয়া লাগে, এইটা মানে কিছুতে কিছু হইলেই অনেক কিছু। আবার বউয়ের সংসারে ডিউটি দেওয়া লাগে, যে স্ত্রী নামক এই কোম্পানিতে যদি ডিউটি না দেয় সংসার জীবন তছনছ করিয়া ছাড়িয়া দেয়। তো এই জন্য এই যে 2টা বড় চাকরি বা যেখানে চাকরি করে, এইখানে সেখানে কত জায়গায় করে না, এখন এত সময় কই, এই জন্য 270 ঘন্টার চ্যালেঞ্জ আমরা একটু দেখব। সূরা বাকারা থেকে আমরা বেশ কিছু আয়াত পড়বো। তো আজকে আমরা যে পিডিএফ এর মধ্যে এটা দিয়ে দিব, যে আমাদের 1 থেকে 4 নম্বর আয়াত আমরা পড়বো, 6 থেকে 8 নম্বর আয়াত আমরা এটা পড়বো, প্লাস সংশ্লিষ্ট প্রশ্ন পড়বো, 11 থেকে 13 নম্বর আয়াত, 11 থেকে 13 নম্বর আয়াত এবং 21 থেকে 23 নম্বর 22 নম্বর আয়াত। এই টোটাল কয়েকটা আয়াত একদিনের পড়া, মানে আজকে আপনাকে পড়া দিয়ে দিলাম কোরআন মাজিদে। কোরআন মাজিদে আপনি এই যে এইটুক 1 2 3 4 এই 4 খণ্ড কয়েকটা আয়াত আপনি একটু পড়ে নেন, এইটা আজকের পর আর ধরারও দরকার নাই, এগুলা পড়েন, এগুলার পাশাপাশি কয়েকটা সংশ্লিষ্ট প্রশ্ন দেখেন, কয়েকটা সংশ্লিষ্ট প্রশ্ন দেখেন, এটা আপনার জন্য বেশ কাজে দিবে। যেমন এই 4 আয়াত, এগুলা 2010-এ, যে আপনার 2010-এ আইছে, মানে 10ম নিবন্ধন আইছে, 12তম নিবন্ধনও আইছে। আচ্ছা, তো অনেকে